হাজার হাজার কোটি টাকা লুটেছে আওয়ামী লীগ। অনুসন্ধানে দুদক, খোঁজা হবে মুন্নি সাহার অর্থের উৎস। দেশে ভোটার সংখ্যা 12,36,83,000-এর বেশি। ইসির খসড়া তালিকা প্রকাশ, 20 জানুয়ারি শুরু হালনাগাদ কার্যক্রম। ব্যক্তি ক্ষমতার কাছে সরকারের শক্তি কিছুই নয়, সমাজসেবা দিবসে ডক্টর ইউনূস। জনকল্যাণে সামাজিক ব্যবসা জোরদারের তাগিদ। ক্ষমতায় গেলে বিদ্যুৎ খাতে দুর্নীতি অনুসন্ধান ও ভারতের সঙ্গে চুক্তি পুনর্মূল্যায়ন করবে বিএনপি। ক্যাপাসিটি চার্জে লাখ কোটি টাকা লুটের অভিযোগ। শীতে কাঁপছে রাজধানী সহ সারা দেশ। বছরের শুরু থেকেই শীতের দাপট, জনজীবনে স্থবিরতা, ভোগান্তিতে নিম্ন আয়ের মানুষ। ঠান্ডার জন্য হাত পাং তোলা লাগছে, কর্ম না করলে পেটে ভাত যায় না। শীতের জন্য ঘরতেই বেড়া না যায়, মানুষের বাদ কর্ম করি খাই, একটা কম্বল টম্বল পাই নাই। নতুন বছরে অর্থনীতিতে স্থিতিশীলতা ফিরবে বললেন অর্থ উপদেষ্টা। 43 খাতে ভ্যাট বাড়ানোই জীবনযাত্রার প্রভাব না পড়ার আশা। And it's up in the air. There's a fielder coming around, getting number 7. Whoa, this is tremendous. This is extraordinary. এবং টি-20 ইতিহাসে তৃতীয় বোলার হিসেবে 7 উইকেটে বিশ্ব রেকর্ড তাসকিনের। ঢাকাকে হারিয়ে রাজশাহীর প্রথম জয়। সংবাদ সন্ধ্যায় দেখছিলেন একেএসটিএমটি বার সংবাদ শিরোনাম। সঙ্গে আছি আমি শারমিন নান্সি। এবারে বিস্তারিত। কয়েক হাজার কোটি টাকা ব্যয় করে দেশ জুড়ে ভাস্কর্য ও মুরাল স্থাপনের ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে সিদ্ধান্ত নিয়েছে দুদক। বৃহস্পতিবার এক ব্রিফিংয়ে অনুসন্ধানের বিষয়টি জানান দুদকের মহাপরিচালক আক্তার হোসেন। এছাড়া সাবেক ডাক বিভাগের মহাপরিচালক সুধাংশু শেখর ভদ্রের বিরুদ্ধে প্রায় 92 কোটি টাকা আত্মসাতের অভিযোগ এনেছে দুদক। খোঁজা হবে মুন্নি সাহার অর্থের উৎস। হাসান মাহমুদের প্রতিবেদন, জানাচ্ছেন সাদ আহমেদ। মুজিব বর্ষ পালন উপলক্ষে সারা দেশে 10,000-এর বেশি মুরাল ও ভাস্কর্য নির্মাণ করেছিল ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার। বিভিন্ন গণমাধ্যমের তথ্য বলছে এতে খরচ হয় প্রায় 4,000 কোটি টাকা। বিপুল পরিমাণে এই অর্থ অপচয়ের পেছনে কারা জড়িত বা কিভাবে ব্যয় করা হয়েছে তা খতিয়ে দেখতে অনুসন্ধানে নেমেছে দুদক। একইভাবে মুজিব কিল্লা নির্মাণ ও উন্নয়নের নামে হাজার হাজার কোটি তছরূপের খোঁজ করবে সংস্থাটি। দেশ জুড়ে মুজিব কিল্লা নির্মাণ সংস্কার উন্নয়ন প্রকল্প পরিচালক, সংশ্লিষ্ট ঠিকাদার অন্যান্যের বিরুদ্ধে হাজার হাজার কোটি টাকা তছরূপ, অতিরিক্ত বিল দেয়া সহ বিভিন্ন অনিয়মের বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিকে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে বিএফআইইউর সাবেক প্রধান মাসুদ বিশ্বাস ও তার স্ত্রীর নামে 2 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। চুয়াডাঙ্গা 1 আসনের সাবেক সোলাইমান হক জোয়ারদার ও তার স্ত্রীর বিরুদ্ধে 11 কোটি টাকার অবৈধ সম্পদের প্রমাণ মিলেছে। জনাব কামরুন নাহার স্বামী জনাব মাসুদ বিশ্বাসের নিজ নামে গাতোয়ায় বহির্ভূত সম্পদ অর্জনের প্রাথমিক তথ্যাদি পাওয়া যাওয়ায় তার প্রতি দুর্নীতি দমন কমিশন আইন 2004-এর 26(1) ধারায় সম্পদ বিবরণী দাখিলের আদেশ জারির সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সাবেক সংসদ সদস্য চুয়াডাঙ্গা 1 মামলা রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন আছে। সরকারি প্রকল্পের টাকা লোপাটের মামলায় জড়িয়েছেন সাবেক ডাক বিভাগের মহাপরিচালক সুধাংশু শেখর ভদ্র। তার বিরুদ্ধে প্রায় 92 কোটি টাকা আত্মসাতের অভিযোগ এনেছে দুদক। ঋণের নামে 500 কোটি টাকা আত্মসাতের কেয়া গ্রুপের চেয়ারম্যান আব্দুল খালেক পাঠান সহ 6 জনের বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত নিয়েছে দুদক। অভিযোগ সংশ্লিষ্ট সুধাংশু শেখর ভদ্র, প্রাক্তন মহাপরিচালক ডাক অধিদপ্তর, ঢাকার বিরুদ্ধে 91,94,06,645 টাকা আর্থিক ক্ষতি সাধনের অভিযোগে আরও একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। আর নতুন করে ব্যাংকে 134 কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের অভিযোগে সাংবাদিক মুন্নি সাহা ও তার স্বামী কবির হোসেন তাপসের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক। সাদ আহমেদ, দেশ টিভি, ঢাকা। বর্তমানে দেশে ভোটার সংখ্যা 12,36,83,512 জন, বেড়েছে 18,33,352 জন। এই তালিকা নিয়ে 20 জানুয়ারি থেকে বাড়ি বাড়ি ভোটার হালনাগাদ কার্যক্রম শুরু হবে। যাচাই বাছাই ও দাবি আপত্তি নিষ্পত্তি করে 2 মার্চ চূড়ান্ত তালিকা প্রকাশ করবে কমিশন। দুপুরে সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরে নির্বাচন কমিশনার আব্দুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। এ সময় ভোটাধিকার নিশ্চিত করাই কমিশনের প্রধান চ্যালেঞ্জ বলে জানান তিনি। শিলুই রায়ের রিপোর্ট।
জাতীয় নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে স্বচ্ছ ভোটার তালিকা তৈরিতে কাজ করছে নির্বাচন কমিশন। এরই অংশ হিসেবে খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। বৃহস্পতিবার সকালে ইসি সচিবালয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। জানান 1.5% বেড়ে বর্তমানে মোট ভোটার 12,36,83,512 জন। আজকের খসড়া ভোটার তালিকায় আমাদের ভোটার সংখ্যা 12,36,83,512। গত বছর এই ভোটার সংখ্যা ছিল 12,18,50,160। অর্থাৎ এই বছরে আমাদের ভোটার সংখ্যা বৃদ্ধির পরিমাণ 18,33,352। আগামী 2 মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। এই নিয়ে বিতর্ক নিরসনে 20 জানুয়ারি শুরু হবে তথ্য যাচাই বাছাই ও হালনাগাদ কার্যক্রম। ভোটার তালিকা যাচাইকরণ এবং বাদ পড়ে যাওয়া ভোটারদের তথ্য সংগ্রহের জন্য বাড়ি বাড়ি যাব, সেই কার্যক্রম শুরু হবে আগামী 20 জানুয়ারি। প্রয়োজনে নির্বাচনের আগে ভোটার তালিকা নিয়ে অধ্যাদেশ জারি করা হবে বলে জানিয়ে তিনি বলেন, সুষ্ঠু নির্বাচনই কমিশনের প্রধান চ্যালেঞ্জ। প্রবাসী বাংলাদেশিদের ভোটার তালিকায় সন্নিবেশিত করার ব্যাপারে আর দু একটি কথা আমি বলতে চাই। যেমনটা বলেছি যে 7টি দেশে আমাদের এই সেবা ইতিমধ্যে চালু হয়েছে। যদি দেখি যে একটা উল্লেখযোগ্য সংখ্যক ভোটার বয়প্রাপ্ত হয়ে গেছেন ভোটের আগে, তাহলে প্রয়োজনে অর্ডিন্যান্স জারি করে তাদেরকে ভোটার তালিকায় সন্নিবেশ করা যায় কিনা এই সম্ভাবনাটা আমরা যাচাই করে দেখব। খসড়া তালিকায় পুরুষ ভোটার 6,33,30,103 জন এবং নারী ভোটার 6,03,52,109 জন। এছাড়া প্রবাসী ভোটার রয়েছে 13,151 জন। 17 বছরে ভোটার হওয়া নিয়ে আলোচনা চলছে বলেও জানান এই নির্বাচন কমিশনার। শিউলি রায়, দেশ টিভি, ঢাকা। ব্যক্তি ক্ষমতার কাছে সরকারের শক্তি কিছুই নয়, আর ব্যক্তি সত্তা জেগে উঠলে সব সমস্যার সমাধান সম্ভব। এমনটাই বললেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জানান, শুধু ব্যক্তি স্বার্থে নয়, জনকল্যাণে ব্যবসা করা উচিত। সামাজিক ব্যবসার মাধ্যমেই পরের স্বার্থ রক্ষা সম্ভব। বৃহস্পতিবার জাতীয় সমাজসেবা দিবস 2025 উপলক্ষে আয়োজিত ওয়াকাথন ও সমাজসেবা সম্মেলন উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা। মোহাম্মদ সাকিবের প্রতিবেদন। বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় পায়রা অবমুক্ত ও বেলুন উড়িয়ে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে আয়োজিত ওয়াকাথন ও সমাজসেবা সম্মেলন উদ্বোধন করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এই সময় দেশ ও জনগণের কল্যাণে কাজ করে যাওয়ার কথা বলেন বক্তারা। জনকল্যাণ মন্ত্রণালয় ওনাদের কাজের মাধ্যমে সেবা সবার কাছে পৌঁছে দেবে আশা করি। দেশের সিংহভাগ জনগোষ্ঠী এই মুহূর্তে কর্মক্ষম এবং তরুণদের দিকে তাকালে আপনারা খুব স্পষ্টভাবে দেখতে পাবেন যে আমাদের মধ্যে কাজ করার একটা আকাঙ্ক্ষা, আমরা দেশকে কিছু একটা দিতে চাই। দেশের বয়োজ্যেষ্ঠ দুস্থদের জন্য বয়স্ক ভাতা বাবদ মাসিক 600 টাকা বরাদ্দ করা হয়, যা দিয়ে একজন বয়োজ্যেষ্ঠ মানুষের মৌলিক চাহিদা চিকিৎসা সুবিধা প্রাপ্তির ন্যূনতম পূরণ হয় না। আমি আজকে এই সমাজসেবা দিবসে দুস্থ বয়োজ্যেষ্ঠদের জন্য মিনিমাম 3000 টাকা বয়স্ক ভাতা প্রদানের দাবি জানাচ্ছি। সমাজের দরিদ্র সীমার নিচে বসবাসকারী নারী জনগোষ্ঠী পুষ্টি চাহিদা পূরণের লক্ষ্যে বিশেষ ভাতা প্রদানের দাবি জানাচ্ছি। প্রধান অতিথির বক্তব্যে প্রধান উপদেষ্টা বলেন, শুধু ব্যক্তি স্বার্থে নয়, জনগণের কল্যাণে সামাজিক ব্যবসার প্রসার ঘটাতে হবে। নিঃস্বার্থে যেরকম ব্যবসা করা যায়, পরের স্বার্থেও ব্যবসা করা যায়। যে ব্যবসার থেকে আমি নিজে এক পয়সাও মুনাফা নেব না, যাবতীয় যা কিছু করছি পরের স্বার্থে করছি, এবং সেই টাকা যা রোজগার হবে সেই ব্যবসার মধ্যে থেকে যাবে, এতে আমি আনন্দ পাবো। সামাজিক সমস্যা সমাধানে সরকার নয়, ব্যক্তি ক্ষমতার গুরুত্ব তুলে ধরেন তিনি। আমাদের যে শক্তি আছে, ব্যক্তির যে শক্তি আছে, সেই শক্তির কাছে সরকারের শক্তি নস্যি, মোটেই তুলনা করা যায় না। আমাদের শক্তি, ব্যক্তির শক্তি, এটা প্রচণ্ড শক্তি। একবার শুধু তাকে উন্মোচন করা,
জাগিয়ে তোলা। সমাজসেবা প্রতিটি মানুষের দায়িত্ব, আর মন্ত্রণালয়ের কাজ সবাইকে তা মনে করিয়ে দেওয়া বলেও জানান ডক্টর ইউনূস। সমাজসেবা প্রতিটি মানুষের দায়িত্ব। মন্ত্রণালয়ের কাজ হলো আমাদেরকে স্মরণ করিয়ে দেওয়া, পাছে যেন ভুলে না যাই, এই দায়িত্ব থেকে আমরা দূরে সরে না যাই। দেশ ও জনগণের সেবায় সবাইকে সরকারের পাশে থাকার আহ্বানও জানান প্রধান উপদেষ্টা। দেশের সবাইকে মনে করিয়ে দেওয়া এই দায়িত্বের কথা। আশা করি এই আহ্বান সবার কাছে পৌঁছবে। মোহাম্মদ সাকিব, দেশ টিভি, ঢাকা। আওয়ামী লীগের শাসনামলে বিদ্যুৎ খাত থেকে শুধু ক্যাপাসিটি চার্জের নামে 1 লাখ কোটি টাকা গায়েব হয়েছে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। আর রাজনৈতিক তর্ক বিতর্কের মধ্যে আওয়ামী লীগের দুর্বৃত্তায়ন ও চুরি লুটপাটের ঘটনা চাপা পড়ে যাচ্ছে বলে মন্তব্য করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, রাষ্ট্র ক্ষমতায় গেলে ভারতের সঙ্গে হওয়া অসম চুক্তি ও আওয়ামী লীগ সরকারের দুর্নীতি পুনর্মূল্যায়ন করবে বিএনপি। এ বিষয়ে আরো জানাচ্ছেন নিয়াজ মোর্শেদ। বিদ্যুৎ ও জ্বালানি খাত নিয়ে আওয়ামী লীগ সরকারের অবস্থান ছিল বরাবরই চরম গোপনীয়তার। এই খাতের বিভিন্ন চুক্তি বা কেনাকাটার তথ্য আইন করেই গোপন রেখেছিল স্বৈরাচার শেখ হাসিনা সরকার। তৎকালীন লাখো কোটি টাকার দুর্নীতির চিত্র জানতে মুখিয়ে আছে সাধারণ জনগণ। এই অবস্থায় সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে আসেন দলের স্থায়ী কমিটির 2 সদস্য ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সংবাদ সম্মেলনে বিদ্যুৎ খাতে দুর্নীতি নিয়ে বিশ্লেষণধর্মী তথ্য উপস্থাপন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। অভিযোগ করেন, 15 বছরের শাসনামলে বিদ্যুৎ খাতকে লুটপাটের ব্যবসায় রূপ দিয়েছিল আওয়ামী লীগ। তারা মানুষকে বিদ্যুৎ দেওয়ার নাম করে মানুষকে কিভাবে আমাদের মানুষ পকেট কেটে নিয়ে গেছে, এবং এগুলো বৈদেশিক মুদ্রায় পেমেন্ট করতে হচ্ছে। এবং 2027 সালের পর থেকে এদেশে একটা ভয়াবহ ফরেন এক্সচেঞ্জ ক্রাইসিস হবে। বিদ্যুৎ খাত থেকে ক্যাপাসিটি চার্জের নামে 15 বছরে লুটপাট হয়েছে 1 লাখ কোটি টাকা উল্লেখ করে তিনি জানান, শুধু রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকেই $500 মিলিয়ন পাচার হয়েছে। 15 বছরে মোট খরচ হলো $2,830 কোটি। বর্তমান বিনিয়োগ হারে $3,33,940 কোটি টাকা। ক্যাপাসিটি চার্জে লুটপাট করেছে $1 লক্ষ কোটি ডলার। এ সময় দলের মহাসচিব বলেন, রাষ্ট্র ক্ষমতায় যেতে পারলে বিদ্যুৎ খাতের সব অসম চুক্তি পুনর্মূল্যায়ন করা হবে। পুরো বিষয়টি আমরা রিভিউ করব, আমরা বলেছি ইতিমধ্যে, এবং রিভিউ করে আমরা সেই হিসাবে যেটা প্রয়োজনীয় সে ব্যাপারে ব্যবস্থা নেব। রাজনৈতিক তর্কে বিতর্কে আওয়ামী লীগের দুর্বৃত্তায়ন ও লুটপাটের ঘটনা নিচে পড়ে যাচ্ছে বলেও সতর্ক করেন বিএনপির মহাসচিব। আওয়ামী লীগের যে দুর্বৃত্তায়ন এবং আওয়ামী লীগের ধ্বংস করে দিয়েছে দেশটাকে, এটাকে আমার যে ভাষায় বলতে যে পোকলা করে দিয়েছে, এটা কিন্তু মানুষ আস্তে আস্তে ভুলে যাবে। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা। আইএমএফ এর শর্ত পূরণে নয়, বরং রাজস্ব বাড়ানোর স্বার্থে বিভিন্ন পণ্যের উপর কর ও ভ্যাট বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এই কথা জানান তিনি। এবারের বাজেটে শিক্ষা, স্বাস্থ্য, প্রযুক্তি ও সামাজিক নিরাপত্তা খাতেও বাজেট বাড়ানো হবে বলেও জানান অর্থ উপদেষ্টা। নাফিয়া ফারজানা রিপোর্ট। কম ভ্যাটের অন্তত 43 ধরনের পণ্য ও সেবার উপর ভ্যাট বাড়িয়ে 15% আরোপের পরিকল্পনা নিয়েছে এনবিআর। এসব খাতে বর্তমানে 5 থেকে 10% হারে ভ্যাট নেওয়া হয়। এনবিআর জানিয়েছে, চলতি 2024-25 অর্থ বছরের বাকি 6 মাসে অতিরিক্ত 12,000 কোটি টাকা রাজস্ব সংগ্রহের লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে সচিবালয়ে সাংবাদিকদের কাছে বিস্তারিত তুলে ধরেন অর্থ উপদেষ্টা। কোন কোন খাতে নতুন এই ভ্যাট আরোপ হতে পারে সে বিষয়েও ধারণা দেন তিনি। রেস্টুরেন্টের দাম বাড়িয়েছি 3 তারকার উপরে যে রেস্টুরেন্টগুলো, এই যে বিমানটা 500 টাকা ছিল 200 টাকা বাড়িয়েছে। ইন্টারনাল বিমানে এখন লোকজন মোটামুটি যারা বিমানে চড়ে তার 200 টাকা বেশি দিতে পারবে না বলে মনে হয়।
ডক্টর সালেউদ্দিন আহমেদ জানান ৪৩টি পণ্যের উপর ভ্যাট বৃদ্ধিতে নিত্যপণ্যের দামে নেতিবাচক প্রভাব পড়বে না। জিনিসপত্রের দামের উপরে তেমন প্রভাব পড়বে না, কারণ আমি বলি অত্যাবশ্যক জিনিসপত্র আমরা সব এসে জিরো করে দিয়েছি। আপনি ছাড়টা দেখবেন কি দিয়েছি আমরা, অত সেটার দিকে আপনি নজর দেন। কারণ ইনফ্লেশনের মেইন আমাদের ওয়েটটা ইন্ডিকেটরসগুলো হলো চাল ডাল এইগুলো আপনারা জানেন। আমরা যে সমস্ত জিনিসপত্রের দাম বাড়িয়েছি ওগুলোর ভেরি ইনসিগনিফিক্যান্ট পার্ট অফ আমাদের ইনফ্লেশনের বাজেটে। বাড়তি রাজস্ব আদায়ে সিগারেট, মদ, পোশাকের শোরুম, অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটের বিমান টিকিট, হোটেল, রেস্তোরাঁ ও ড্রিঙ্কস সহ ৪৩ পণ্যের উপর শুল্ক ভ্যাট বাড়ানো হচ্ছে। এ প্রস্তাব রাষ্ট্রপতির অনুমোদন পেলে শিগগিরই অধ্যাদেশ জারি করে কার্যকর করা হতে পারে। নাফিয়া ফারজানা, দেশ টিভি, ঢাকা। শীতে কাঁপছে সারা দেশ। নতুন বছরের শুরুর দিন থেকেই বেড়েছে শীতের তীব্রতা। এতে জনজীবনে নেমেছে স্থবিরতা। বিভিন্ন জেলায় কুয়াশার সঙ্গে বইছে হিমেল হাওয়া। দুদিন ধরে কুড়িগ্রাম, পঞ্চগড় সহ অনেক জেলায় মিলছে না সূর্যের দেখা। কনকনে ঠান্ডায় কষ্টে পড়েছেন হতদরিদ্র, ছিন্নমূল ও স্বল্প আয়ের মানুষ। পুরো জানুয়ারি জুড়ে কয়েকটি শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার কথা জানিয়েছে আবহাওয়া অফিস। সহকর্মীদের পাঠানো তথ্য ও চিত্রে টুম্পা আফরোজের ডেস্ক রিপোর্ট। শীতে স্থবির হয়ে পড়েছে কুড়িগ্রাম। গত ২৪ ঘন্টায় তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেলেও কমেনি শীতের তীব্রতা। কুয়াশার সাথে বইছে হিমেল বাতাস। গত দুদিন ধরে দেখা মিলছে না সূর্যেরও। বৃহস্পতিবার সকাল ৯টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১.৩ ডিগ্রি সেলসিয়াস। কনকনে ঠান্ডায় শীত কষ্টে পড়েছেন হতদরিদ্র, ছিন্নমূল ও স্বল্প আয়ের শ্রমজীবী মানুষ। জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বাইরে বের হচ্ছে না কেউ। খুব ঠান্ডা, যাত্রাপত্তি গাড়ি ধরিয়েছিলাম তো আর ঠান্ডাতে থাকা যায় না। এখন গাড়ি চলা তো কষ্ট, সেই কষ্ট না চলে কি করি, আমরা ভাত দেওয়া খাবি তো মাংস তো ভাত দেওয়া খাবি। ঠান্ডার জন্য হাত পাং তোমলা লাগছে, কর্ম না করলে পেটে ভাত যায় না আমার। এই যে এই শীতের মধ্যে বেড়াচ্ছি আমরা কর্ম করি খাবার জন্য। এত যে ইলি পাইছে, কত কি কম্বল আছে আমরা পাইনি, কিছু পাইনি আমরা। শীতের জন্য ঘরতেই বেড়া না যায়, মানছি বেদ কর্ম করি খাই, একটা কম্বল টম্বল পাই নাই, কেন করি চলি, অভাব বেশি, চলার মতন আমার পথ নাই। তীব্র শীতে জবুথবু লালমনিরহাট। গত ৩ দিনে জেলায় দেখা মিলছে না সূর্যের। দিনের বেলাতেও চারপাশ ঘন কুয়াশায় ঢাকা থাকায় হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন। জেলায় সকাল ৬টায় ১০.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। তীব্র শীতে ব্যাহত হচ্ছে দৈনন্দিন কাজ। আসলে আজকে প্রচণ্ড ঠান্ডা, ২ দিন থেকে মানুষ হাত পা গোড়ায় আসতেছে, ঠান্ডায় ঘর থেকে বাড়ি হইতেছে না। গত কয়েকদিন থেকে প্রচণ্ড ঠান্ডা, কুয়াশা, এবং আমরা কর্ম করতে পারতেছি না। ঠান্ডার অবস্থা খুবই খারাপ, গরিবদের প্রচণ্ড অসুবিধা হয়ে গেছে। আমাদের এখানে প্রচণ্ড ঠান্ডা, ঠান্ডায় বাইরে হইতে পারতেছি না, প্লাস কাজ করতেও খুব কষ্ট হচ্ছে ঠান্ডায়। কনকনে ঠান্ডা আর সাথে হিমেল হাওয়ার দাপটে নওগাঁয় থমকে দাঁড়িয়েছে জনজীবন। ব্যাহত হচ্ছে স্বাভাবিক কাজ। জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০.৩ ডিগ্রি সেলসিয়াস। হিমেল বাতাসে দিনভর অনুভূত হয় হাড় কাঁপানো শীত। হিমালয় কন্যা পঞ্চগড়ে ভৌগোলিকভাবেই শীতের প্রভাব থাকে ৪ থেকে ৫ মাস। এবার নতুন বছর শুরুর দিন থেকেই বেড়েছে শীতের দাপট। হিমেল হাওয়া, কনকনে ঠান্ডা আর ঘন কুয়াশায় জনজীবনে নেমেছে স্থবিরতা। বৃহস্পতিবার সকাল ৯টায় তেঁতুলিয়া আবহাওয়া অফিসে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১১.৩ ডিগ্রি সেলসিয়াস। আর্দ্রতা ৯৭% আর বাতাসের গতিবেগ ছিল ১২ থেকে ১৫ কিলোমিটার। পুরো জানুয়ারি মাস জুড়ে পঞ্চগড়ে কয়েকটি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। টুম্পা আফরোজ, নিউজ ডেস্ক, দেশ টিভি। রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নামঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার সকালে জামিন শুনানি শেষে চট্টগ্রাম মহানগর দায়রা জজ মোহাম্মদ সাইফুল ইসলামের আদালত এই আদেশ দেন। চাঞ্চল্যকর এই মামলার শুনানিকালে অপ্রীতিকর ঘটনা এড়াতে পুরো আদালত চত্বর নিরাপত্তা জোরদার করা হয়। মোতায়েন করা হয় আইন শৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য। এর আগে গেল ২৬ নভেম্বর আদালতে চিন্ময় দাসের জামিন নামঞ্জুর হলে সংঘর্ষে জড়ায় ইসকন সমর্থকরা। পরে চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতে জামিন আবেদন করে আসামি পক্ষ।
মফিজুল মিয়া সাহেব তিনিও বলেছেন যে এটি একটি রাষ্ট্রদ্রোহী মামলা, যাবজ্জীবন সাজা এই মামলায়। এই মামলা বর্তমানে তদন্তাধীন আছে। এই মামলা জামিন পাওয়াটা ওনার উচিত হবে না, হকদার হবেন না। বিজ্ঞ আদালত উভয়ের বক্তব্য শুনে তাকে যার জামিনের আবেদন নামঞ্জুর করে। চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সদস্য সাইফুল ইসলাম আলিফের হত্যাকাণ্ডে ইসকন নেতা চিন্ময় দাস জড়িত দাবি করে তাকে প্রধান আসামি করার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ হয়েছে। পাশাপাশি মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচারের দাবিও জানায় আইনজীবী সাইফুল ইসলাম আলিফ স্মৃতি পরিষদ। বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে আয়োজিত মানববন্ধন ও সমাবেশ থেকে এই দাবি জানানো হয়। বক্তারা বলেন, আলিফের রক্তের সঙ্গে আইনজীবীরা বেইমানি করতে পারে না। আলিফ হত্যায় জড়িতদের গ্রেফতারে পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তারা। চাঞ্চল্যকর এ মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে নিষ্পত্তির দাবিও জানায় বক্তারা। আমরা মানববন্ধন এটার জন্য আয়োজন করছি যে ইসকনের ইন্ধনদাতা যিনি চিন্ময় কুমার দাসের আজকে জামিন শুনানি ছিল। আমরা চাই এই ইসকনের সন্ত্রাসী চিন্ময় কুমার দাসকে শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের মামলায় এখনো পর্যন্ত তাকে গ্রেপ্তার দেখানো হয় নাই। আমরা গ্রেপ্তারের দাবিতে আজকে মানববন্ধনটা আয়োজন করেছি। মামলাটি যে দ্রুত তদন্তপূর্বক দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করে আমরা দ্রুত মামলাটা শেষ করে যে তাদের যে যারা জড়িত আসামি ছিল তাদেরকে ফাঁসির দাবিতে আমরা এই মানববন্ধনটা করেছি।